ওয়েলকাম ব্যাক টু আদনাস একাডেমি চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাপেক্ষে বা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোন মৌলের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী কিভাবে নির্ণয় করতে হয় তা শেখাবো। আমি আমার প্রিভিয়াস দুটো লেকচারে প্রথম লেকচারে আমি অরবিট এবং অরবিটালের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ দেখাইছিলাম এবং এর পরবর্তী লেকচারে কিভাবে অরবিট এবং অরবিটালে ইলেকট্রন গিয়ে আমরা কোন মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারি সেই জিনিসটা দেখাইছিলাম। তো বরাবরের মতো আজকে ক্লাসে আমি সেই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোন মৌলের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেই জিনিসটা আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা পয়েন্টে চলে আসি। আমি এখানে সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, সালফার, অ্যালুমিনিয়াম, ফসফরাস এবং আর্গন, এখানে আমি 2, 4, 6, 7টা মৌলের ইলেকট্রন বিন্যাস করে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা এই মৌলগুলোর ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী নির্ণয় করতে পারবো। তো শুরু করা যাক। প্রথমে আমরা সবাই জানি সোডিয়াম হচ্ছে আমাদের পরিসরের 11 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌল, যেটা 1 নম্বর গ্রুপে অবস্থিত। ঠিক আছে, তো দেখা যাক আমরা এটা ইলেকট্রন বিন্যাস করে দেখি। লক্ষ্য করো সবাই, আমরা যেহেতু প্রিভিয়াস লেকচারে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করছিলাম, সেহেতু আশা করি ইনশাআল্লাহ ইলেকট্রন বিন্যাস সম্পর্কে এখানে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে এটা হবে 1s2 2s2 2p6, 10টা হয়েছে 3 নম্বর শক্তি স্তরে 3s1 হবে। তো প্রিয় ভিউয়ার্স, তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান আছে। তাহলে এখানে যোজ্যতা ইলেকট্রন বলার বা যোজ্যতা ইলেকট্রন কাকে বলে যদি বলতে তাহলে কি বলবো? তাহলে এখানে বলতে হবে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন সংখ্যা বিদ্যমান থাকে ওটাই হচ্ছে সংশ্লিষ্ট মৌলটির যোজ্যতা ইলেকট্রন। আশা করি সবাই বুঝতে পারছো। এখন অ্যাকর্ডিং টু ডেফিনিশন, সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ 3s, যেহেতু একটি মাত্র ইলেকট্রন আছে, তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত? 1। ওকে, আমরা যোজনের কথায় পরে আসতেছি। এবার আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি হয় একটু দেখো। 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে আমাদের 2, 4, 10, 12, 17। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 3s এবং 3p এই দুটো অরবিটালে টোটাল 7টা ইলেকট্রন গেছে। তার মানে ক্লোরিনের এখানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত? আমরা সংজ্ঞা অনুসারে বলতে পারি এখানে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। ওকে, এবার আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখব। তাহলে দেখি কি হয়। 1s2 2s2 2p6 3s2। ওকে, এখানে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে দুটো ইলেকট্রন বিদ্যমান, তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি ম্যাগনেসিয়াম এখানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত? বরাবর মতো ট্রু হবে, কারণ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে আমরা কি বলবো? ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলবো। ঠিক আছে, এবার সালফার 1s2 2s2 2p6 3s2 3p4। এখানে আমরা দেখতে পাচ্ছি সালফারের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর শক্তি স্তরটা, এবং ওই 3 নম্বর শক্তি স্তরে s এবং p তে টোটাল 6টা ইলেকট্রন গেছে বলে সালফারের এখানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত? 6। ওকে, এবার অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস সবাই দেখি আমরা। 1s2 2s2 2p6 3s2 3p, আমাদের যেহেতু 12টা ইলেকট্রন ফিল আপ হয়েছে, তাহলে আরেকটা ইলেকট্রন দরকার শুধুমাত্র। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা। এই 3টাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। এবার আসো ফসফরাসে আসি আমরা। 1s2 2s2 2p6 3s2 12টা হচ্ছে 3p3। এখানে আমরা দেখতে পাচ্ছি ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন বিদ্যমান, দ্যাটস ওয়াই এই 5ই হচ্ছে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন। ওকে, এবার আর্গনের ক্ষেত্রে আমরা একটু দেখি। 1s2 2s2 2p6 3s2, এখানে অবশ্যই প্রিভিয়াস লেকচারে বলছিলাম আর্গন একটা নিষ্ক্রিয় মৌল, দ্যাটস ওয়াই এখানে অবশ্যই অষ্টপূর্ণ থাকবে 3s2 3p6। এই মৌলে বা আর্গনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বশেষ কক্ষপথে কি 8টা ইলেকট্রন ফিল আপ আছে, দ্যাটস ওয়াই এই 8টাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন।
তাহলে আমরা বলতে পারবো যে সকল অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর বা কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকে ওটাকে আমরা কি বলি, যোজ্যতা ইলেকট্রন বলি। দ্যাটস ওয়াই এখানে সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত আমরা যতগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করছি সবগুলো মৌলের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে যথাক্রমে 1, 7, 2, 6, 3, 5 এবং 8। এখন আমরা এই যোজ্যতা ইলেকট্রনের উপর বেস করে কিভাবে যোজনা নির্ণয় করব তার দুটো নিয়ম আছে। একটা হচ্ছে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1, 2, 3 থাকবে এদের যোজনা হবে সরাসরি 1, 2, 3। একটু সবাই দিকে লক্ষ্য করো, যে সকল মৌলের যোজ্যতা ইলেকট্রন বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1, 2, 3 থাকবে তাদের যোজনা হবে সরাসরি 1, 2, 3। কেন? Why? কারণ এই সকল মৌল তাদের সর্বশেষ শক্তি স্তরের 1, 2, 3 সংখ্যক ইলেকট্রন গুলো খুব সহজে দান করে দিতে পারে, আরেকজনকে দিয়ে দিতে পারে এবং দান করে দিয়ে এরা সবসময় ধনাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়। তাদের এই ক্ষমতাটা আছে বলে এদেরকে আমরা ধাতু বলবো এবং এক্ষেত্রে এদের দুজনে হবে যথাক্রমে 1, 2, 3। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি ফর এক্সাম্পল একটা জিনিস দেখাই এখান থেকে। সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা বলি, সোডিয়াম সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা বর্জন করে দিবে। বর্জন করে দিয়ে কি হয়, সোডিয়াম যদি 11তম এই ইলেকট্রনটা যদি বর্জন করে তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম একটা ইলেকট্রন চার্জে বলে তার প্রোটনের আধিক্য বেড়ে যাবে, তার মানে Na+ হবে। এই যে সোডিয়াম ইলেকট্রনটা ছেড়ে দিতে পারছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে ধাতু এবং ও যেহেতু একটা ইলেকট্রন চার্জে সেহেতু তার যোজনা হবে কত, 1। একইভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, সে এটা সহজে ছেড়ে দিতে পারবে। ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথে 3টা যোজ্যতা ইলেকট্রন কত, 3। সো এটাও তার এই 3টা ইলেকট্রন বর্জন করে দিতে সক্ষম হবে, ধাতুর ভূমিকা পালন করবে এবং সে Al3+ বা ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমার প্রশ্ন হচ্ছে যদি সর্বশেষ কক্ষপথে 5, 6, 7 সংখ্যক ইলেকট্রন সংখ্যা বিদ্যমান থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, যোজনা ফাইন্ড আউট করার জন্য ওই সময় দেখতে হবে যে সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা 7, 6, 5 সংখ্যক ইলেকট্রন সংখ্যা যদি থাকে তাহলে অবশ্যই অষ্টক থেকে সেই যোজ্যতা ইলেকট্রনটা কি করতে হবে, বাদ দেওয়া লাগবে। অর্থাৎ যদি সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে তাহলে অবশ্যই 8 থেকে সেই 7 বাদ দিলে কত হবে, যোজনা হবে 1। আশা করি সবাই বুঝতে পারতেছো। আর যদি 6টা ইলেকট্রন থাকে তাহলে 8 - 6 তাহলে হবে কত, 2। 5টা থাকলে 8 - 5 = কত, 3। তার মানে সর্বশেষ কক্ষপথে যদি 1, 2, 3 সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে তাদের যোজনা হবে কত, 1, 2, 3। আর যদি 7, 6 এবং 5 সংখ্যক ইলেকট্রন সংখ্যা বিদ্যমান থাকে তাহলে সেক্ষেত্রে যোজনা হবে কত, 1, 2, 3 যথাক্রমে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এবং এক্ষেত্রে আমি ক্লোরিন, সালফার এবং ফসফরাসের মধ্যে যেগুলো একটা দেখাই দিচ্ছি, লক্ষ্য করো সবাই। এখানে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন যদি পূর্ণ করতে পারে তাহলে সে কি, সে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। সেহেতু সে আসলে কথা হচ্ছে যে এখানে যেহেতু 7টা ইলেকট্রন, এত বেশি ইলেকট্রন বর্জন করা ক্লোরিনের পক্ষে কি হয় না, সম্ভব হয় না। দ্যাটস ওয়াই সে ইলেকট্রন দান করার পরিবর্তে গ্রহণ করে। এভাবে 5 এবং 6 সংখ্যক ইলেকট্রন সংখ্যা বিদ্যমান থাকলে সেক্ষেত্রেও তারা কি এত বেশি সংখ্যক ইলেকট্রন দান করতে সক্ষম হয় না বলে এরা দান না করে কি করে, গ্রহণ করে। এবং যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু এবং তারা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে সেটা হবে কি, তার যোজনের সংখ্যা। আশা করি সবাই বুঝতেছো। অর্থাৎ অধাতুর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন যেটা হবে সেটা অবশ্যই কি করতে হবে, অষ্টক থেকে বা 8 থেকে মাইনাস করলে আমরা যেটা পাবো, যে সংখ্যাটা পাবো সেটাই হবে তার কি, যোজনের সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছো। এখন ক্লোরিন সর্বশেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে অষ্টক পূর্ণতা লাভ করতেছে। দ্যাট মিন্স তার অষ্টক পূর্ণতা করার জন্য কয়টা ইলেকট্রন দরকার, একটা। সেহেতু তার মানে যোজনা হবে কত, 1। ওকে, তাহলে এটা Cl- এ কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রন দান করলে পজিটিভ আয়নে কনভার্ট হবে বা ক্যাটায়নে পরিণত হবে, আর ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ আয়ন বা এনায়নে কনভার্ট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথে তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত, 5। তাহলে অষ্টক পূর্ণ করার জন্য 3টা ইলেকট্রন দরকার। তো ইজিলি আমরা বলতে পারতেছি ফসফরাসের এখানে যোজনা হচ্ছে কত, 3, বিকজ 8 - 5 কত হয়, 3 হয়। আবার সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন বিদ্যমান। দ্যাটস ওয়াই ওর অষ্টক পূর্ণতা লাভ করার জন্য আরো 2টা ইলেকট্রন লেকিংস আছে। সেহেতু আমরা 8 - 6 যখন করব তাহলে তার যতটা ইলেকট্রন দরকার আছে সেটাই হবে কি তার যোজনী। তার মানে এখানে সালফারের যোজনা হচ্ছে কত, 2।
ওকে, তাহলে আমি একটু যোজনাগুলো ফাইন্ড আউট করে দিচ্ছি। এখানে যোজ্যতা ইলেকট্রন আমি যেগুলো মার্ক লাল কালি দিয়ে যেগুলো লিখছি এগুলো হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন। এখন আমি এদের যোজনের সংখ্যাটা মার্ক করে দিচ্ছি। এর যোজন হবে কত 1। আবার এখানে যেহেতু দুইটা ইলেকট্রন আছে পারবে সেহেতু তার হবে কি যোজন হবে কত 2। একইভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার যোজন হবে কত 3। এবং এখানে যেহেতু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অষ্টক পূর্ণতা লাভ করে আছে যেহেতু 8 - 8 মানে কত, অবশ্যই নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে অবশ্যই কি হবে যোজনের সংখ্যা সব সময় 0 দিতে হবে। ওকে, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে যেহেতু অষ্টক পূর্ণ থাকে সেহেতু অবশ্যই এদের যোজনের সংখ্যা কি হবে 0 হবে। এবার এখানে যেহেতু 7টা ইলেকট্রন আছে সেহেতু তার অষ্টক পূর্ণ করার জন্য একটা ইলেকট্রন দরকার, সেহেতু তার যোজন হবে কত 1। একইভাবে সালফারের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন লেগিংস আছে অষ্টক পূর্ণতা লাভ করার জন্য, তার যোজন হবে কত 2। একইভাবে ফসফরাসের ক্ষেত্রে 8 - 5 তাহলে তার যোজন হবে কত 3। এভাবে আমরা খুব সহজে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে ওই মৌলটির যোজ্যতা ইলেকট্রন এবং যোজনের সংখ্যা নির্ণয় করতে পারবো। আশা করি সবাই এই যোজনের একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমরা যোজ্যতা ইলেকট্রন এবং যোজন নির্ণয় করতে পারবো সেই জিনিসটা আমি সবাইকে শেখাতে সক্ষম হয়েছি। এবার একটু লক্ষ্য করো, আমাদের পর্যায় সারণীর যেটা নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের যেটা পর্যায় সারণী আছে ওই পর্যায় সারণীর গ্রুপ 1 নম্বর মৌলগুলা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এই মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে। এই জন্য তাদের যোজন হবে কত 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তাহলে একইভাবে গ্রুপ 2 এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন বিদ্যমান থাকে বলে এটা খুব সহজে বর্জন করে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। এই জন্য এদের যোজন হবে কত 2। অর্থাৎ ধাতুসমূহের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন যেটা যোজনের সংখ্যা হতে সেটা, আর অধাতু সমূহের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন যেটা বের হবে ওটাকে অবশ্যই অষ্টক থেকে সাবট্রাক্ট করলে বা বিয়োগ করলে যেটা পাবো ওটা হচ্ছে তার যোজনের সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছো। এবার গ্রুপ 13 চলে আসি। গ্রুপ 13 নম্বরে যারা আছে তাদের সর্বশেষ কক্ষপথে 3 ইলেকট্রন থাকবে, সেহেতু তাদের যোজন হবে কত 3। গ্রুপ 15 আসো, এদের সর্বশেষ কক্ষপথে এভাবে 5টা ইলেকট্রন থাকবে। কয়টা? 5টা ইলেকট্রন থাকবে এবং এদের অষ্টক পূর্ণ করার জন্য 3টা ইলেকট্রন দরকার, এই জন্য তাদের যোজন হবে কত 3। ওকে, এবার 16 নম্বর গ্রুপে আসলে আমরা দেখতে পাবো এদের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন বিদ্যমান থাকে। দ্যাটস ওয়াই 8 - 6 = কত হয় 2 এবং এই দুইটাই হচ্ছে তার যোজনের সংখ্যা। অর্থাৎ 16 নম্বর গ্রুপে যে সকল মৌলগুলো আছে ওই মৌলসমূহের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন দরকার হয় অষ্টক পূর্ণ লাভ করার জন্য। দ্যাটস ওয়াই এদের যোজনের সংখ্যা কত হবে 2 হবে। একইভাবে আমরা যখন গ্রুপ 17 এ চলে আসবো হ্যালোজেন গ্রুপে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টেরিন যখন বলবো তখন সেক্ষেত্রে 7টা ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক পূর্ণতা লাভ করার জন্য একটা মাত্র ইলেকট্রন দরকার বলে এদের যোজন হবে কত 1। ওকে, এবার আসো 18 নম্বর গ্রুপের ক্ষেত্রে কি হবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওজোনেশন একটা বের হইছে। এখন এই মৌলগুলোর ক্ষেত্রে যেহেতু সর্বশেষ কক্ষপথে হিলিয়াম ব্যতীত বাকি সবার কি আছে অষ্টক পূর্ণ আছে, সেহেতু এদের যোজনের সংখ্যা সবসময় কত হবে 0। আশা করি সবাই আমার লেকচারটা সাকসেসফুলি বুঝতে পারছো এবং যারা খুব মনোযোগ সহকারে আমার লেকচারটা শুনছো এবং প্রিভিয়াস যে দুটো লেকচার আমি আলোচনা করছি যারা এই দুটো লেকচার দেখছো তারা অবশ্যই ইনশাআল্লাহ এই যে কোনো মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজ্যতা ইলেকট্রন এবং তার ওই মৌলটির যোজনের খুব ইজিলি বের করতে পারবো। তো ইনশাআল্লাহ সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান রইল এবং আমার পরবর্তী লেকচারে থাকবে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে আমরা পর্যায়ের মধ্যে কোনো একটা মৌলের লোকেশন এক্সাক্ট লোকেশন বের করতে বা অবস্থান নির্ণয় করতে পারবো, এই জিনিসটা আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই স্টারের সাথে থাকবা, সুস্থ থাকবা এবং সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।